মেইন যে জলদস্যুটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সোমালিয়ার উপকূলে। এই গালফ অফ এডেনটাই হচ্ছে জলদস্যুদের অভয়ারণ্য। যখনই জাহাজগুলা এই সব গালফ অফ এডেন হয়ে যায় তখনই এই সোমালিয়ান পাইরেটসদের অ্যাটাক, এরা পুরা জাহাজটাকেই জিম্মি করে নিয়ে যায়। একটা মার্চেন্ট শিপ যখন তারা ধরে ফেলে, এটা অনেক বেশি টাকা তারা পাচ্ছে। প্রথমেই তারা চেয়ে বসে হচ্ছে $10 to $20 মিলিয়ন ইনকনের জায়গায়, ওটাকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল। দর্শক, আপনারা সবাই দেখছেন বাংলাদেশ প্রতিদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজির রহমান। আপনাদের এই যে আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা সবাই জানেন যে পৃথিবীর প্রায় 71% এলাকাই পানিতে ঢাকা, আর আমাদের বৈশ্বিক বাণিজ্যের 90%-এরও বেশি সম্পন্ন হয় এই বিশাল সমুদ্রের বুক চিরে। কিন্তু এই নীল জলরাশির গভীরে যেমন লুকিয়ে আছে $বিলিয়ন অর্থনৈতিক আসলে একটা বিষয়, ঠিক তেমনি এর বাঁকে বাঁকে কিন্তু জড়িয়ে আছে রোমাঞ্চ, বিপদ আর গাছ ছমছমে এক রহস্য। আজ আমরা এই রহস্য নিয়ে কথা বলবো, আর এই রহস্য উন্মোচন করার জন্য আজকে যাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন ক্যাপ্টেন সাজ্জাদ হোসেন চৌধুরী, AFNI ইউকে মাস্টার মেরিনিয়ার, সিঙ্গাপুর। আমরা চলে যাবো আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম তানজিল ভাই, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এটি কথা বলছিলাম যে আসলে এই যে রোমাঞ্চকর একটি জীবন, আপনাদের সমুদ্রে থাকেন একটা বছরের বেশিরভাগ সময়, জি আসলে সেখানে কিন্তু রোমাঞ্চ আছে, শিহরণ আছে, সেই সঙ্গে আনন্দ আছে, সব কিছুই আছে, জি যেমনটি বলছিলাম। আমরা একটু প্রথমেই এই যে আমরা যেমনটি জানি যে এই জায়গায় যারা কাজ করে তারা প্রায়ই যে জলদস্যু রয়েছে তাদের সম্মুখীন হতে হয়, এবং এটি খুব কমন একটি সিনারিও। যারা সমুদ্রে বেশিরভাগ সময় থাকেন, জাহাজে জলদস্যু সাধারণত কিভাবে এবং কি ধরনের কৌশল ব্যবহার করে আসলে মানুষদেরকে বিপদে ফেলার চেষ্টা করে? জলদস্যুরা, আমরা জেনারেলি জলদস্যুদের আমরা যেটা সংজ্ঞা বুঝি সেটা ছোটোখাটো যেটা চুরি অথবা ডাকাতি সেরকম কিছু না। মেইন যে জলদস্যুটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সোমালিয়ার উপকূলে। আপনি হয়তোবা জানেন সোমালিয়া হচ্ছে যে ইয়েমেনের ঠিক উল্টা সাইডে। ইয়েমেন এবং সোমালিয়ার যেই মাঝখানের যে জায়গাটা, ওটাকে বলা হয় গালফ অফ এডেন। এই গালফ অফ এডেনটাই হচ্ছে জলদস্যুদের অভয়ারণ্য। আর এই পাইরেটস যারা, এরা জেনারেলি সোমালিয়ার জনগণই এরা পাইরেটস। তো আমাদের যে বাণিজ্যিক জাহাজগুলা, আমাদের বিশাল দূরত্ব কমানোর জন্য আমরা সুয়েজ খালকে আমরা প্রিফার করি, যেন আমরা ফুয়েল সেভ করতে পারি, কস্ট সেভ করতে পারি। তো যখনই জাহাজগুলা এই সব গালফ অফ এডেন হয়ে যায় তখনই এই সোমালিয়ান পাইরেটসদের অ্যাটাক। এটা এমন কোনো অ্যাটাক না যেমন হচ্ছে যে আপনার চুরি করা, জাহাজে উঠে কিছু চুরি করলো, না সেরকম না। এরা পুরা জাহাজটাকেই জিম্মি করে নিয়ে যায়। তো ওদের মেইনলি যেটা আপনি হয়তোবা ইতিহাস হয়তোবা জানেন যে সোমালিয়া কিভাবে একটা এই পাইরেসি প্রোন এরিয়া হয়ে গেল। 1991 সালে সোমালিয়ার যে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা আপনার বিপর্যয় ঘটে, গভর্নমেন্ট ফল করে এবং একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। তারপরে ওখানে আপনার যখন ওদের কোনো সরকার ছিল না, তখন উগ্রপন্থীরা তাদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন এলাকার গ্রুপে তারা তাদের নিজস্ব এলাকার তাদের যে শাসন জারি করে। এভাবে তখন কোনো শৃঙ্খলা ছিল না, আইনের শাসন ছিল না। তারপরে এটার সুযোগ নিয়ে বিভিন্ন দেশের বড় বড় ফিশিং বোটগুলো এই সোমালিয়ার কোস্টে এসে মাছ ধরে নিয়ে যায়, এবং সবচাইতে যেটা এফেক্ট ফেলছে সেটা হচ্ছে আপনার বিভিন্ন এজেন্সিগুলা রাসায়নিক এবং পারমাণবিক যে বর্জ্য আছে সেটা এনে এই সোমালিয়ার উপকূলে ফেলে, যার কারণে ওখানে যে মেরিন ইকোসিস্টেম আছে ওটা ড্যামেজ হয়। এর ফলে আস্তে আস্তে এই সোমালিয়ান যে জনগোষ্ঠী আছে এরা সবাই অনেক বেশি দরিদ্র হয়ে যায়। তো দরিদ্র হওয়ার পরে তারা ওই যে বাহিরের দেশে যে জেলেরা আছে, ওই জেলেদেরকে প্রোটেক্ট করার জন্য তাদের কাছে অস্ত্রের সরবরাহ হয়। তারা নিজেরাই জেলে হয়ে যায় এবং তাদের কাছে অস্ত্র থাকতো আর কি। আস্তে আস্তে যখন তাদের কাছে অস্ত্র চলে আসছে, তখন কারো না কারো অথবা বহির্বিশ্বের ইন্ধনে তারা যখন মার্চেন্ট শিপ এখান দিয়ে যাচ্ছিল, মার্চেন্ট শিপটাকে তারা জিম্মি করে ফেলে তারা দেখতেছে যে এখানে অনেক বেশি টাকা,
একটা মার্চেন্ট শিপ যখন তারা ধরে ফেলে এটা অনেক বেশি টাকা তারা পাচ্ছে। এইভাবেই আসলে মূলত সরকার ফলের কারণে এবং তাদের উগ্রবাদী গ্রুপগুলার আপনার উত্থানের ফলে এইভাবে সোমালিয়ার জনগোষ্ঠীর ম্যাক্সিমাম কোস্টলাইনের ম্যাক্সিমাম জেলেরা এক পর্যায়ে সেখানে সোমালিয়ান পাইরেটস হয়ে যায়। আর মেইনলি যেটা অ্যাটাকের যে প্রসিডিউর সেটা আপনার প্রশ্ন ছিল, অ্যাটাকের প্রসিডিউর মূলত হচ্ছে যে ওখানে আপনার তারা বিভিন্ন ফিশিং বোটে নিয়ে আসে, স্পিড বোট নিয়ে আসে, ওরা আমাদের জাহাজগুলোর সকল ইনফরমেশন আগ থেকে জানে। আচ্ছা, তাদের এটি কিভাবে জানে তারা? হ্যাঁ জানে, এখানে প্রফেশনাল মানুষজন ইনভলভ হয়ে গেছে। যখন এক সময় তারা ছিল জেলে, তখন তাদের কাছে হয়তো বা ছোট একটা পিস্তল ছিল অথবা ছুরি ছিল, সেটা দিয়ে তারা জাহাজে চুরি করতো অথবা জাহাজের কিছু ক্যাপ্টেনকে জিম্মি করে কিছু টাকা পয়সা নিত। যখন এই মাফিয়া চক্ররা যখন দেখতে পাইলো যে তারা সাকসেসফুল হচ্ছে জিনিসটায়, তখন তাদেরকে ভারী অস্ত্র দিয়ে দিল, তাদেরকে AK-47 দিল, তাদেরকে RPG দিল। এগুলা দিয়ে তারা তারপরে জাহাজ, একটা মার্চেন্ট শিপ, বড় মার্চেন্ট শিপ আপনার হুক ইউজ করে, আপনার জাহাজ দেখা যাচ্ছে চলতেছে, হুক ব্যবহার করতেছে, হুক ব্যবহার করে যারা পাইরেটস রয়েছে তাদের জাহাজটি আসলে কত বড়? তাদের কোনো জাহাজ না, তাদের একটা স্পিড বোট। আচ্ছা, একটা জাহাজের গতি হচ্ছে 13 থেকে 14 নটস, একটা স্পিড বোটের গতি হচ্ছে 25 নটস। আচ্ছা আচ্ছা। তো যখন ওই গালফ অফ এডেনের গালফ অফ এডেন হচ্ছে এত শান্ত জেনারেলি, যে ওই শান্ত আপনার পরিবেশে একটা স্পিড বোট খুব দ্রুত খুব ইজিলি একটা মার্চেন্ট শিপকে ধরে ফেলতে পারে। আর তারা ম্যাক্সিমাম আপনার জাহাজের পিছনের সাইড দিয়ে অ্যাটাক করে, জাহাজের সামনের সাইড দিয়ে যখন যেতে চাইবে তখন দেখা যাচ্ছে যে ক্যাপ্টেন এনিহাও পিছনে, তো আসলে আমরা যেমনটা দেখি যে জাহাজের পেছনে একটা থাকে, সেটাকে কি বলে? প্রোপেলার, ব্লেডের মতো, পাখার মতো। হ্যাঁ, প্রোপেলারটা থাকে হচ্ছে পানির নিচে, ওটা পানির উপরে থাকে না। তো যার কারণে ও দেখা যাচ্ছে দূর থেকে এসে জাহাজের যে অ্যাস্টার্ন পিছনের সাইডটার একটু কোয়ার্টারের দিক দিয়ে তারা অ্যাটাক করে, এসে শুধু জাস্ট জাহাজে সে টাচ করতে পারার সাথে সাথে ইমিডিয়েটলি সে একটা ল্যাডার ছুঁড়ে, ওটার মধ্যে হুকের মতো থাকে, 3টা স্পাইকের মতো থাকে, ওই হুকটা জাহাজের রেলিং, যেটা আপনি এখন আপনার পিছনে দেখতে পাচ্ছেন, ওই রেলিং এর সাথে ওটা স্টাক হয়ে যায়, এবং স্টাক হয়ে যাওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি তারা উঠে যায়। এবং একজন যদি উঠতে পারে তাহলে আপনার এই জাহাজটা অলমোস্ট আমরা বলতে পারি যে ইট ইজ অলরেডি আন্ডার। আপনি যেটা বলছিলেন যে একজন যদি উঠতে পারে তাহলে আসলে সেটি তাদের আন্ডারে চলে যাবে। হ্যাঁ, আপনারা তো অনেকজন মানুষ থাকে না, তাদের মানে এই জাহাজটা পুরো আপনার কন্ট্রোলে থাকে। আপনি কি একজন মানুষকে আসলে চোখে ধুলে দিতে পারেন না, নাকি আসলে এখানে আমাদের ওরা যেহেতু আপনার এক সময় যখন ছিল, সেটা হচ্ছে যে আমাদের কাছে আর্মস ছিল না এক সময়, ওয়ান্স আপন এ টাইম। তারপরে আমাদের কাছে এখন 3জন আর্মগার্ড উঠে, আমাদের 3জন আর্মগার্ড উঠার পরে পাইরেসি যে ম্যাটারটা, এটা অনেকটাই কমে গিয়েছে। কারণ যখন আপনার স্পিড বোট অথবা ফিশিং বোট যে কোনো কিছু আমাদের জাহাজের কাজ ক্লোজলি আসে। কথা বলছিলেন, এটি কখন থেকে শুরু হয়েছে? আসলে এটা শুরু হয়েছে আপনার 2012-13 দিকে আর্মগার্ড নেওয়া স্টার্ট হয়ে গেছে। এটা শুধু বাংলাদেশে নাকি অন্যান্য সকল জাহাজ, যে কোনো জাহাজ আপনার সোমালিয়ার পাশ দিয়ে জেলে বাধ্যতামূলক আর্মগার্ড নিতে হবে যদি সে ইন্স্যুরেন্স কভারেজ চায়। এক সময় যখন পাইরেসি ছিল না, তখন তো আসলে ওই আপনার ওল্ডেন ডেইজে ক্যাপ্টেনের কাছে লাইসেন্স পিস্তল ছিল। পরে ধরেন আপনার যেহেতু অনবোর্ড এটা একটা রিমোট প্লেস, আপনি হয়তোবা জানেন যে 40-50 দিনের ভয়েসও থাকে, তো কিছু ক্যাজুয়ালিটি হয়ে গিয়েছে সেখানে, যার কারণে দেখা যাচ্ছে আস্তে আস্তে ওই ক্যাপ্টেনের যে আর্মটা ছিল, যে পিস্তলটা ছিল, ওটা নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, নিয়ে নেওয়ার পরে লং টাইম তো এটার আর প্রয়োজনীয়তা আসলে ছিল না। এরপরে যখন এই পাইরেসিটা আবার স্টার্ট হলো, কিছু জাহাজকে জিম্মি করে ফেললো, তারপরে আবার ইন্টারন্যাশনাল সংস্থাগুলা আর্মগার্ড নিয়ে বাধ্যতামূলক করে দিয়েছে। জায়গাটা আসলে মানে কোটি টাকার পণ্য যেই জায়গাটাতে যেই জাহাজে থাকে, সেখানে নিরাপত্তার জায়গাটি এত আসলে অল্প কেন থাকে? কোনো একটা সাবজেক্ট ম্যাটার সৃষ্টি হয়, ততক্ষণ পর্যন্ত তো আসলে এই জিনিসগুলা আপনার আর্মগার্ডের প্রশ্নটা আসে না। যখন এই প্রবলেমটা স্টার্ট হয়েছে তখন এই সলভটা চলে আসছে। কিন্তু এটা কিন্তু আপনি যতটা ইজিলি মনে করতেছেন যে পাইরেসি হচ্ছে, আর্মগার্ড নিচ্ছে, এতটা ইজি না। কিন্তু এটাও একটা চক্র। এক গ্রুপ পাইরেসি করাচ্ছে,
আরেক গ্রুপ আপনার দিচ্ছে, ওই ইন্টারনালি সবগুলা সবাই কিন্তু সেম বডিও হতে পারে উপরে। আপনি এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে আমাদের জাহাজের যখন আমগার্ড উঠাই তখন তো কোনোদিন আপনার জেনারেলি আপনার পাইরেসি আসে না, পাইরেটসরা আসে না। তাহলে ওরা কিভাবে জানে যে আমি অলরেডি আমগার্ড নিচ্ছি? মিনস হচ্ছে যে ইট ইজ অলরেডি লিঙ্কড, ইট ইজ অলরেডি ট্রায়াঙ্গেল, অলরেডি ট্রায়াঙ্গেল। এখানে আপনি হয়তোবা এই যে যদি আপনি দেখেন যে এই যারা পাইরেসি অ্যাটাক করে এরা কিন্তু স্ট্রাইক টিম। যে কেউ কোনো আসলে জলদস্যু বা সোমালিয়ান কোনো পাইরেটস কোন একটি জাহাজ আসলে ধরে ফেললো, ক্যাচ করে ফেললো, তারপর তারা আসলে কিভাবে নেগোসিয়েট করে বা কিভাবে মুক্তিপণ দাবি করে, কত টাকা পর্যন্ত মুক্তিপণ তারা দাবি করে থাকে? আমাদের এই যে আপনার এই যে কিছুক্ষণ আগেই আপনাকে আমি বললাম যে এখানে একটা ট্রায়াঙ্গেলের ম্যাটার আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি ইন্স্যুরেন্স কাভার করতে হলে আপনাকে নিতে হবে, আর্মগার্ড নিতে হবে। আর্মগার্ডের ফিজ নিয়ার অ্যাবাউট $50,000, নিয়ার অ্যাবাউট $50,000। তারা প্রফেশনাল আর্মগার্ড, 3 জন উঠবে উইথ আর্মস। ওকে। কোনো জাহাজ যখন কাছাকাছি আসে, কোনো স্পিড বোট যখন কাছাকাছি আসে, তখন তারা ফার্স্টে আপনার সতর্কতা সিগন্যাল দিবে, তারপর ওরা ফায়ার করবে। আচ্ছা, তারপরেও আর্মগার্ড থাকা অবস্থায় তারা উঠে যেতে পারে, যেহেতু তাদের কাছেও আরপিজি আছে। আপনি জানেন আরপিজি, আরও AK-47 আছে, আধুনিক অস্ত্র আছে তাদের কাছে। তো ধরলাম কোনো জাহাজে তারা উঠে গেল, নিয়ন্ত্রণ নিয়ে তারা প্রথমে এই জাহাজটাকে নিয়ে তারা সোমালিয়ান কোস্টে চলে যায়। কোস্টে চলে গিয়ে তারা অ্যাঙ্কর করে, জাহাজকে অ্যাঙ্কর করে। জেনারেলি আমরা যে অ্যাঙ্করটা করি, জাহাজকে অ্যাঙ্কর করার পরে এখন আপনার যেই গ্রুপটাই স্ট্রাইক করছে, যেই গ্রুপটা এখানে আপনার হিট করছে এবং তারা এটাকে জাহাজটাকে ক্যাপচার করে অ্যাঙ্করে নিয়ে আসছে, সেই গ্রুপটার কাজ শেষ, তারা চলে যাবে। আচ্ছা, তারা বোট আসবে, তারা চলে যাবে। এরপরে ইমিডিয়েটলি আপনার প্রায় 200 জন অথবা 100 জনের একটা গ্রুপ আসবে যারা শুধু জাহাজ পাহারা দিবে। মাই গুডনেস। এই পুরা জাহাজের চারপাশে তারা দিন রাত 24 ঘন্টা পাহারা দিবে। এর রিজন কি? এর রিজন হচ্ছে যে এই জাহাজে তাদের মধ্যেও গ্রুপ আছে, মানে হচ্ছে যে আরেকটা গ্রুপ এসে এই গ্রুপকে মেরে ওরা কন্ট্রোলে নিতে চাইবে এই জিম্মি করা জাহাজটাকে। তো স্ট্রাইক টিমের পরে আসলো পাহারাদার গ্রুপের সাথে তখন চলে আসছে ইন্টারন্যাশনাল ম্যাটারটা। ওখানে একটা বস আছে, উনি আসবেন, উনি এসে তখন এই ক্যাপ্টেনকে দিয়ে বাংলাদেশে অথবা যেই দেশের জাহাজ, ওই দেশে কোম্পানির সাথে কমিউনিকেশন করার মাধ্যম সৃষ্টি করবে। এবং সেখানে আপনার উনি একটা মধ্যস্থকারী আছেন, সেই মধ্যস্থকারী ওখানে কমিউনিকেশন করার চেষ্টা করবে। এবং এই ক্রু এবং অফিসারদেরকে কিন্তু তারা মারা বা টর্চার করা কিন্তু তাদের লক্ষ্য না, ইভেন তারা পার্টিও করে। এই জিম্মি করে ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে একটা দুম্বা নিয়ে আসতেছে, একটা ছাগল খাসি নিয়ে আসতেছে, নিয়ে এসে এটা পার্টি করতেছে ক্রুদেরকে নিয়ে। বাট ওখানে এক্সপ্রেস করবে বাই দ্য ওভার ফোন, এক্সপ্রেস করবে যে ইটস ভেরি ডিজাস্টার। তো ওদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে ওরা ওখানের এই আপনার মুক্তিপণটা তাদের দরকার, এছাড়া অন্য কিছু তাদের প্রয়োজন নাই। আমাদের একটা জাহাজে আমাদের একজন ভাবি, আমাদের একটা চিফ ইঞ্জিনিয়ারের ভাবি ওয়াইফও ছিলেন, ওনাকে অনেক রেসপেক্ট করতো। আচ্ছা। এবং আপনার পাইরেটসের যিনি ওখানে যে কমান্ডার ছিল, পাইরেটসদের কমান্ডার এভাবে বলতো যে আপনার দেশের প্রাইম মিনিস্টার হচ্ছে শেখ হাসিনা, আপনি শেখ হাসিনার মতো পুরা জাহাজ ঘুরবেন, আপনি পুরা জাহাজ ঘুরবেন, আপনি ফ্রি। আর এদেরকে কন্ট্রোল রুমে আপনার যদিও এটা প্যাথেটিক, ইটস ভেরি হ্যাকটিক। এবং আপনার আসলে যতই তারা আপনাকে চাপ দিচ্ছে না, তারা তো তাদের টাকা লাগবে। আপনি তো জানেন যে জায়গাটা পুরো অস্থিতিশীল, এখানে আপনার জীবনের একটা ঝুঁকি আছে। যতই আপনি ভাবতেছেন কিন্তু তারপরেও তো আপনার দেখা যাচ্ছে গোলাগুলি হয়ে পুরো জাহাজে সব ক্রু মারা যেতে পারে। তারপরে মধ্যস্থতাকারী যখন কমিউনিকেশন করবে, প্রথমেই তারা চেয়ে বসে হচ্ছে $10 to $20 মিলিয়ন। তারা 100 কোটি টাকার উপরে দেখা যাচ্ছে তারা চেয়ে বসে। তারপরে আপনার এরপরে যখন নেগোসিয়েশন করতে করতে জেনারেলি যেটা আসলে এটা নির্ভর করে ওই জাহাজের প্রাইস অথবা কার্গো প্রাইসগুলো কেমন। আচ্ছা। এরপরে যখন আপনার নেগোসিয়েশন করতে করতে জেনারেলি এটা $5 মিলিয়ন এসে থামে, জেনারেলি 50-60 কোটি টাকায়। তারপরে আপনার এই টাকাটা আপনার ইন্স্যুরেন্স, জেনারেলি এটা ইন্স্যুরেন্স কভার করে।
ইন্স্যুরেন্স থেকে কোম্পানি টেক নেয়, অথবা বিভিন্নভাবে নিয়ে এই জাহাজটা দিতে হবে ক্যাশ। আচ্ছা, এই জাহাজটা ক্যাশ আরেকটা এজেন্সির মাধ্যমে এটা জেট, প্রাইভেট জেট অথবা হেলিকপ্টার ভাড়া করবে, ভাড়া করে ওই হেলিকপ্টার ওই জাহাজটার উপরে যাবে, গিয়ে ওখানের এই ধরেন 25 জন অফিসার এবং ক্রু আছে, ওদেরকে কাউন্ট করবে যে ওরা সব অ্যালাইভ আছে। তখন সে ওয়াটারপ্রুফ ব্যাগে করে এটা থ্রো করবে পানিতে। ওদের ওখানে বোট টোট থাকে, ওরা ওইখান থেকে আবার ওয়াটারপ্রুফ ব্যাগগুলা কালেক্ট করবে, কালেক্ট করে ওরা ক্যাশ এটা আবার চেক করবে যে এটা ইট ইজ ওকে। এটা রোমাঞ্চকর হতে পারে। ওই জায়গাটি যদি কেউ সরাসরি ফেস না করে অ্যাডভেঞ্চার বুঝতে পারবে না। রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার নিঃসন্দেহে, আনডাউটেডলি। আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে তাদের মধ্যে নেগোসিয়েশন হয়ে গেল, এক্ষেত্রে আসলে ওই দেশের সরকার কিছু করে কিনা? না, ওই দেশের তো কোনো কোস্ট গার্ডই নেই, সোমালিয়ার তো কোনো কোস্ট গার্ডই নেই, সোমালিয়ার কোনো সরকারই নেই। প্রতিটা এলাকায়, যেমন আপনার ফর এক্সাম্পল ঢাকার মিরপুরের এখানে একটা উগ্রবাদী ওদের একটা সংগঠন আছে ধরেন, ওরা আপনার সেটা নিয়ন্ত্রণ করে, ওই এলাকা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, যে এলাকা আছে ওটা নিয়ন্ত্রণ করে। ইভেন যারা অনেক সাংবাদিক ওখানে গিয়েছে, আপনি ড্রোন উড়াইলে অথবা কোনো ভিডিও করলে কিন্তু আপনাকে মনিটর করবে তারা। ইটস ভেরি ডেঞ্জারাস ওসব এরিয়া। আসলে সোমালিয়াতে দেখা যারা গিয়েছে, এক সাংবাদিকের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, বলতেছে যে উনি ভিডিও করছে, পরে ওনাকে পুলিশে ধরে নিয়ে গেছে যে আপনি ভিডিও করলেন কেন, আপনি ভিডিও করে তো আমাদেরকে আরো প্রবলেমে ফেলবেন। মানে পুলিশই ভয় পায় ওদেরকে, যে সংগঠনগুলো আছে, বিকজ এভরিওয়ান হ্যাজ আর্মস। তাদের আর্মস যখন সাধারণ জনের কাছে আপনার আর্মস অ্যাভেলেবল হয়ে যায়, তখন কিন্তু আসলে কোনো দেশের কোনো মানে শৃঙ্খলা থাকে না অথবা আইনের শাসন থাকে না, অর্থাৎ স্বাভাবিক পর্যায়ে নেই আসলে সিচুয়েশন। জি, সেটাই আপনার কাছে জানতে চাইবো যে ভৌগোলিকভাবে কাছাকাছি হওয়া সত্ত্বেও মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো যে দেশগুলো রয়েছে, এগুলো সিঙ্গাপুরের মতো এই অবস্থানে পৌঁছতে পারলো না কেন? আচ্ছা, সিঙ্গাপুর এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমাদের মেরিটাইম সেক্টর নিয়ে। সিঙ্গাপুর আজকে এখন মেরিটাইম হাব হিসেবে পৃথিবীর বুকে খুবই ভালো অবস্থানে। এটার রিজন হচ্ছে যে তাদের দুর্নীতিমুক্ত একটা এনভায়রনমেন্ট, তাদের নেতৃত্ব, এবং আপনি হয়তোবা জানেন 19বিংশ শতাব্দীর শেষের দিকে সিঙ্গাপুরে আপনার বন্দরগুলা যেগুলা স্থাপন করে, এবং এগুলা বিশ্বের অন্যতম ডিজিটালাইজেশনের যেই আপনার প্রযুক্তিগত যে ম্যাটার আছে, ওটা সিঙ্গাপুরে সবার আগে। এবং আপনার সিঙ্গাপুরের গভর্নমেন্ট সবসময় এটাকে মেরিটাইম যে বিজনেসটা টোটালটাকে একটা ছাতার নিচে নিতে পেরেছে আর কি। যেমন হচ্ছে আমাদের শিপিংয়ের খুব গুরুত্বপূর্ণ ম্যাটারগুলো হচ্ছে যে বাংকারিং, তারপরে ক্রু চেঞ্জ, তারপর হচ্ছে কাস্টমসের যে ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে যে ট্যাক্সের যে ম্যাটারগুলো। তো আপনার সিঙ্গাপুর গভর্নমেন্ট সেই জিনিসটা এনশিওর করতে পেরেছে। ধরেন সিঙ্গাপুরে যেই রাজনৈতিক যে সরকারটা, সেটা স্থিতিশীল এবং কোনো ধরনের আপনার পুরাটাই একটা ব্যবসা বান্ধব সরকার। তো যার কারণে আপনার সব কিছু ইজি হওয়ার কারণে সিঙ্গাপুর যেই আপনার ফিডার কানেকশন এবং যেই লজিস্টিক ইকোসিস্টেম যেটা স্থাপন করতে পারছে, সেটা ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া পারে নাই। আন্তর্জাতিক নৌ বাণিজ্য এবং সেই সাথে যদি আমরা চিন্তা করি যে শিপিং রুটের ক্ষেত্রে মিশর এতটা গুরুত্বপূর্ণ জায়গায় আসলে কিভাবে চলে আসলো? মিশর গুরুত্বপূর্ণ হওয়ার মূল রিজন হচ্ছে 1869 সালে মিশর সুয়েজ খালটা, কৃত্রিম যে খাল সুয়েজ খালটা, এটা খুবই ন্যারো। আপনি সুয়েজ খালটা এটা ওরা কৃত্রিমভাবে এটা খনন করে এই যে পার্সিয়ান গালফ বা মেডিটেরিয়ান সি, এই দুইটা সিটাকে তারা এটা আপনার কানেক্ট করে দেয়। এখন দেখা যাচ্ছে যে একটা জাহাজ যদি বাংলাদেশ থেকে আমি যদি ইংল্যান্ডে যাই, তাহলে দেখা যেত, আর যদি সাউথ আফ্রিকা হয়ে ফর এক্সাম্পল কেপ অফ গুড হোপ ওখান দিয়ে যদি আমি যাই, সেখান দিয়ে না গিয়ে যদি আমি আবার সুয়েজ দিয়ে যাই, মিশর দিয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমার প্রায় 10 থেকে 15 দিনের একটা
টাইম বেশি লাগবে, যেটা সাউথ আফ্রিকার দক্ষিণ দিয়ে যদি আমি যাই। আচ্ছা। তো এই যে সুয়েজ খাল আপনি কতটা গুরুত্বপূর্ণ আপনি দেখেন যে মাঝখান দিয়ে আপনি হয়তো বা জানেন এভার গিভেন নামের একটা কন্টেনার জাহাজ আপনার সুয়েজ খালের ওখানে একগ্রাউন্ড হয়ে যায়, যেটা হচ্ছে যে মাটির উপর উঠে যায় ভুলের কারণে, মেশিনারিজ ফেইলরের কারণে। ওইটা হওয়ার কারণে আপনার একগ্রাউন্ড হওয়ার কারণে পুরো সুয়েজ খালটা আপনার ব্লক হয়ে যায়। ওই ব্লক হওয়ার কারণে আপনার শুধু পৃথিবীতে 6 থেকে 7 দিন ওটা আপনার ব্লক করে রাখছে সুয়েজ খাল। প্রায় 50 থেকে 60 বিলিয়ন ডলারের বিশ্ব বাণিজ্যের ক্ষতি হয়েছে। 50 থেকে 60 বিলিয়ন। এবং ওই কোম্পানিকে সুয়েজ অথরিটি $900 মিলিয়ন ফাইন করছে, $900 মিলিয়ন। এবং আপনার সেই পার ডে ক্ষতি হচ্ছে, পার ঘন্টায় ক্ষতি হয়েছিল আপনার, আমি একটা ফিচার পড়েছি, $400 মিলিয়ন পার ঘন্টায় ক্ষতি। হ্যাঁ, শুনে থাকি, প্রচলিত রয়েছে যে আপনারা যারা কাজ করেন শিপে একটা লম্বা সময় থাকতে হয় আসলে স্থল থেকে জলে। জি, অনেকেই বলে থাকে যে যারা শিপের ক্যাপ্টেন আপনার মতন যারা রয়েছেন শিপ কাজ করেন তারা ওয়াইফ নিয়ে যান। এই জিনিসটি আসলে কিভাবে কি মনে করেন, এটি কি আসলে সত্যি নাকি মিথ্যা, কি মনে হয়? হ্যাঁ, আমাদের যারা টপ 4 র্যাঙ্কে যারা আছেন, ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার, চিফ অফিসার, সেখানে আরো একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে স্কুল কলেজের ব্যবস্থা নাকি রয়েছে, এটা শোনা যায়। না, ওরকম স্কুল কলেজের ব্যবস্থা নাই। আপনার আমরা যারা মার্চেন্ট মেরিন অফিসার, আমাদের টপ 4 র্যাঙ্কগুলোর জন্য স্পাউস আপনার ক্যারি করার পারমিশন আছে। এটার হচ্ছে কি, আপনার যদি জেনারেলি যখন আপনার কোনো ক্যাপ্টেন বা চিফ ইঞ্জিনিয়ার অথবা চিফ অফিসার অথবা সেকেন্ড ইঞ্জিনিয়ার তারা চাইলে আপনার ফুল কন্ট্রাক্ট তাদের সাথে তাদের ওয়াইফ রাখতে পারে। আচ্ছা, নো প্রবলেম। এবং বাট প্রবলেম হচ্ছে যে আসলে এটা ওনারা তেমন একটা এনজয় করে না। এটা যেহেতু সাগরের উত্তাল, সাগরের যেই রোমাঞ্চটা হচ্ছে যে আমাদের কাছে যখন ওখানে তারা যায় তখন তারা ওভাবে এই জাহাজের ভয়াবহ রূপটা যখন দেখে তারা ওভাবে এনজয় করে না। আর বাচ্চা কাচ্চা ছোট থাকলে অনেকেই যায়, কিন্তু বাচ্চারা যখন বড় হয়ে যায়, যখন স্কুল গোয়িং হয়ে যায় অথবা কলেজ গোয়িং হয়ে যায়, তখন একটু টাফ এই শিডিউলটা মেনটেন করা। আর আসলে আমাদের টপ 4-এর একটা কন্ট্রাক্ট দেখা যাচ্ছে 3 মান্থস, ইট ইজ এ ভেরি স্মল টাইম। যার কারণে এখন আর আসলে আগে ওয়ান্স আপন এ টাইম যখন আপনার একটা 1 বছর থাকতো তখন ওয়াইফরা গিয়ে ঘুরে আসতো, এখন আর সেটার আর আসলে প্রয়োজন হয় না বাস্তবে। খুব সুন্দর করে আসলে বুঝিয়ে বলছিলেন। আরও একটি কমন সিনারিও কিন্তু আমরা আসলে শুনি, সিনারিও আমরা শুনে থাকি, অনেককেই বলতে শুনি বা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যারা ক্যাপ্টেন রয়েছেন তারা আসলে যে ড্রিঙ্কসের বিষয়টি, তারা একটি বিলাসবহুল জীবনযাপন করেন জাহাজে এবং নানা ধরনের আরও অনেক কথা শোনা যায়। এটিকে আপনি আসলে কিভাবে দেখেন এবং এটির সত্য মিথ্যা আপনি একজন ক্যাপ্টেন হিসেবে কিভাবে জাজ করতে চান? অ্যালকোহলিক যে ম্যাটারটা, এটা হচ্ছে যে মানুষের ফ্যাসিনেশন বলা চলে। যেহেতু আপনি হয়তো বা জানেন যে আমাদের যে হলিউড মুভিগুলো করা হয়েছে, এই ফ্যান্টাসি থেকে করা হয়েছে যে মানে মনে হচ্ছে যে পুরা জাহাজে এই অ্যালকোহলিক ম্যাটারটা থাকে। তো আসলে আপনাকে দেখতে হবে যে আপনার একটা জাহাজে যারা হলিউড মুভি করে তাদের কালচারটা কি। তারা দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ওয়েস্টার্ন কালচার, তো মুভিটাও করতেছে তাদের অফিসার এবং তাদের ক্রু দিয়ে, তাদের কালচারটা এটা। ওরা দেখা যাচ্ছে যে ইনস্টেড অফ ড্রিঙ্কিং ওয়াটার দে ড্রিঙ্ক অ্যালকোহল। তো যার কারণে আবার অন দ্য আদার হ্যান্ড ওরা যখন আমাদের যে ইস্টার্ন পার্টের আমাদের যারা মুসলিম, তারা যখন ওদের প্লেসগুলো আপনার দখল করে ফেলছে, যেমন আমি ক্যাপ্টেন, এখন আমার সাবঅর্ডিনেট অফিসার দেখা যাচ্ছে আমেরিকানও আছে, ইউরোপিয়ানও আছে, গ্রিসের আছে। তো এখন আমি যখন ক্যাপ্টেন হয়ে গিয়েছি, এখন আমার কালচারটা কি? আমার কালচারটা তো আমার এই দেশে তো আমি অ্যালকোহলিক না। তো ওই সেম জিনিসটা আবার ট্রান্সমিটেড টু দ্য শিপ, আমি সেম কালচারটা আমি এখন জাহাজে নিয়ে গেছি আমার সাথে করে। যার কারণে ওই অ্যালকোহলিক ম্যাটারটা ওটা শুধু ইউরোপিয়ানদের জন্যই প্রযোজ্য। স্টিল নাও যখন তাদের যে জাহাজগুলা সেখানে অ্যালকোহলিক ম্যাটার থাকে, তারা ঘরে থাকলেও অ্যালকোহলিক, তারা বেড়াতে গেলেও অ্যালকোহলিক, তারা জাহাজে গেলেও অ্যালকোহলিক। আমাদের অবস্থা, আমরা মুসলিম, আমরা ঘরে থাকতেও নন অ্যালকোহলিক,
বেড়াতে গেলেও নন অ্যালকোহলিক, ইভেন আমাদের ওয়ার্ক প্লেসটা হচ্ছে নন একদম অ্যালকোহলিক। পরিষ্কার ব্যাখ্যা। জি, আমরা শুনে থাকি যে কার্গো ফ্রেট, জি। অনেকেই বলে, আমরা অনেকে বুঝি না আসলে, আমরা যেহেতু এই রিলেটেড না, এই বিষয়টি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন এটি কি আসলে? কার্গো ফ্রেট হচ্ছে যে আমাদের যেই কার্গোর যে ভাড়া, একটা দেশ থেকে একটা দেশে কার্গো যখন নিয়ে আসে সেটা জাহাজের যে ভাড়াটা, ওটাই হচ্ছে কার্গো ফ্রেট। ওকে। আর কার্গো ফ্রেটের যে উঠানামা করার অথবা এটা কিন্তু কার্গো প্রাইসের উপর একটা বিশাল আপনার ইম্প্যাক্ট ফেলে। এটার রিজন হচ্ছে কি, আপনার যখন একটা জাহাজের আপনার কার্গো ফ্রেট কীভাবে ভাড়ে, বাংকারিং যে আমাদের জাহাজের যে জ্বালানিটা, ওই জ্বালানিটার যদি প্রাইসটা বেড়ে যায়, তারপরে আমার জাহাজের ভয়েসটা ফর এক্সাম্পল সুয়েজ ক্যানেল দিয়ে আসবে, তখন এক ধরনের আপনার কার্গো ভাড়া হবে, অথবা ধরেন সাউথ আফ্রিকার নিচে দিয়ে আসবে, তখন আরেক ধরনের কার্গো ফ্রেট হবে। একটা জাহাজে 50,000 টন চাল আপনি নিয়ে আসছেন, কিন্তু সে অ্যাঙ্করেজে পড়ে আছে আপনার 15 দিন অ্যাঙ্করেজে ওয়েটিং আছে, 15 দিন। তাহলে 15 দিন যখন অ্যাঙ্করেজে আসছে, ওই 15 দিনে আপনার ওয়েটিং ওই জাহাজে বসে রাখছেন, ওই জাহাজকে তো আপনাকে ফুল ভাড়া দিতে হবে, চার্জ দিতে হবে। একটা জাহাজের পার ডে চার্জ হচ্ছে নিয়ার অ্যাবাউট আপনার $30,000 পার ডে 30,000, তাহলে 15 দিনে $1.5 লাখ অলরেডি সে চার্জ করে ফেলছে আপনার থেকে। তাহলে আপনার থেকে যখন সে $1.5 লাখ চার্জ করছে, তখন আপনি এটা পেও করছেন, আপনি যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত সে কার্গোই রিলিজ করবে না, ক্যাপ্টেন কার্গোই রিলিজ করবে না। যখন আপনি পেমেন্ট ক্লিয়ার করছেন তখনই সে আপনার এই কার্গোটা রিলিজ করে দিবে। অনুষ্ঠানের একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি কিছু বিষয় আপনার কাছ থেকে একটু অল্প কথা জেনে নিতে চাই। আমরা একটি বিষয় জানি যে বারমুডা ট্রায়াঙ্গেল খুবই ভয়াবহ একটি জায়গা, এবং আমরা আমাদের জনশ্রুতি আছে এমনটি যে ওইখানে ওই জায়গাটার আশেপাশে যদি কোনো জাহাজ বা কোনো প্রাণী বা কোনো বস্তু যায়, সেটি আসলে আর দ্বিতীয়বার দেখা যায় না দুনিয়ায়, এমন একটি প্রথা রয়েছে। এই বিষয়টি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। এবং আরও একটি বিষয় যেটি হচ্ছে, আমার একটা সিনেমার রেফারেন্স আমি টানতে যাচ্ছি। অনেক আগের মেবি 2010 বা এরকম টাইমে রিলিজ হয়েছিল গোস্ট শিপ। গোস্ট শিপ নিয়ে আসলে একটা সময় খুব ক্রেজ ছিল। এটি কি আসলে সমুদ্রে কোনো এক্সিস্ট আছে কিনা, সেই বিষয়টি আমাদেরকে একটু বলবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনার বারমুডা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে যে আপনার ফ্লোরিডা, তারপরে পুয়ের্তো রিকো আর বারমুডা, এই তিনটা জায়গাকে আপনি যদি একটা ট্রায়াঙ্গেল করেন, সেই ট্রায়াঙ্গেলটাকেই বলা হয় বারমুডা জায়গা। এই তিন কোণের জায়গা, ওটাকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল। ওখানে সমস্যাটা হচ্ছে কি, এখন বর্তমান আধুনিক প্রযুক্তির এরাতে এসে সেখান দিয়ে প্রতিনিয়ত হেভি বিজি একটা রুট, ওখান দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার জাহাজ ওখান দিয়ে পাস হচ্ছে, উপর দিয়ে বিমান যাচ্ছে। কিন্তু এক সময়ের ধারণা ছিল ওই পানির নিচে, বারমুডার পানির নিচে কোনো একটা মানে প্রেতাত্মা আছে, যেটা পুরো ওখান দিয়ে জাহাজ গেলে ওটাকে টানে নিয়ে যায়। এটার মেইন রিজনটা হচ্ছে আপনার ওখানে আপনার গালফ স্ট্রিম মানে হচ্ছে আপনার উপর এই যে আপনার স্রোত, পানির নিচের যে স্রোতটা, এটা খুব ভয়ঙ্কর। মানে আপনি ওখানে যদি কোনো একটা জাহাজ ডুবে, তাহলে এত দূরে চলে যাবে যে আপনি দেখা যাচ্ছে এখানে খুঁজতেছেন, কিন্তু সে তো এখানে নাই, সে 100 মাইল দূরে চলে গেছে। তাহলে ওই যে একটা প্রথা আছে যে ওখানে জাহাজ হারাই যায়, আসলে দ্বিতীয়বার দেখা যায় না, সে ওখানে ডুবছে ঠিক আছে, কিন্তু গালফ স্ট্রিমের কারণে সে চলে গেছে অনেক দূরে। এই কারণে বৈরী আবহাওয়া, আর এখন বর্তমানে কিছুই হচ্ছে না, এখন ইট ইজ ভেরি সেফ। আচ্ছা, তার মানে বলতে যাচ্ছেন যে এটা প্রাচীন যুগের কোনো এক জল্পনা, ধারণা এবং লোকশ্রুতি, সেটা বাড়তে বাড়তে অন্য একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। আপনি একটু আমাদেরকে বলবেন যে গোস্ট শিপ সম্পর্কে। আচ্ছা, গোস্ট শিপ আপনার যেটা আমরা এটাকে গোস্ট শিপ বলে। গোস্ট শিপ হচ্ছে যে ধরেন আপনার ওয়ান্স আপন এ টাইম, এখন কিন্তু এই জিনিসগুলো আসলে কম। ওয়ান্স আপন এ টাইম আপনার একটা ছিল যে কনস্ট্রাকটিভ লস, জাহাজের ধরেন আপনার জাহাজ যখন অনেক পুরান হয়ে যেত, তখন জাহাজের এই যে আপনার ওয়ান্স আপন এ টাইম, এই জাহাজটাকে আপনার জাহাজের যারা ক্রুরা আছে সবাই মিলে এটাকে অ্যাবান্ডন করে দিত। আচ্ছা, অ্যাবান্ডন করে দিয়ে মাঝ সাগর থেকে অন্য জাহাজে করে তারা চলে আসতো। আচ্ছা, এটাকে কনস্ট্রাকটিভ লস হিসেবে দেখানোর জন্য, আপনি বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, বাস্তবে কিন্তু ও লস হয় নাই, ও আছে। জাহাজের ক্রুরা দেখা যাচ্ছে চলে আসছে, কোম্পানি আবার ওদের কোম্পানির ইশারায় ওরা এটাকে অ্যাবান্ডন করে চলে আসছে, কিন্তু এই জাহাজটা তো ভাসতেছে সাগরে, দিনের পর দিন ভাসতেছে,
জাহাজটা অনেক ডেডলি, একদম ধরেন মৃতপ্রায়। মৃতপ্রায় জাহাজ। তখন এটা ভাসতেছে, তখন অন্য জাহাজ যখন পাশ দিয়ে যাচ্ছে তারা ডাকতেছে থাকে, তো দেখা যাচ্ছে যে এটাতে কোনো কমিউনিকেশন নাই। আচ্ছা, এরপরে তখন তারা ভাবতেছে এটা তো গোস্ট শিপ। এছাড়া যেমন ফর এক্সাম্পল এক সময় ওয়ান্স আপন আ টাইম যখন ছিল, ধরেন পুরো একটা বড় ফায়ার হলো, সবাই অল পিপল ডেড, সবাই মারা গেল। এখন আপনার জাহাজ, আপনি আশেপাশে, আপনি যেখানে যান আশেপাশে জাহাজ দেখবেন, তখন একটা জাহাজের আশেপাশে কোনো জাহাজ থাকতো না। আচ্ছা, সাহায্য করার মতো কেউ ছিল না, ডিস্ট্রেস সিগন্যালের ম্যাটারগুলো ছিল না। আচ্ছা, তখন দেখা যাচ্ছে যে এই জাহাজটা ভাসতেছে, এটা গোস্ট শিপ। আমরা যেমনটি বলছিলাম যে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা বাংলাদেশ প্রতিদিনের দর্শক রয়েছে জি। তাদের উদ্দেশ্যে আপনার কোনো কথা যদি থাকে। ধন্যবাদ। আমি আসলে বাংলাদেশ প্রতিদিন অনুষ্ঠানে এসে আমার নিজের কাছেও খুব ভালো লাগে, আর আপনাকে অনেক ধন্যবাদ, বাংলাদেশ প্রতিদিনকেও ধন্যবাদ। আর আমি চাই যে বাংলাদেশের মেরিটাইম কমিউনিটি অনেক উপরে উঠুক, এটা সরকার বাংলাদেশ মেরিটাইম কমিউনিটির দিকে নজর দিক, এবং আমাদের বাংলাদেশ কমিউনিটি, মেরিন কমিউনিটির যে সমস্যাগুলো আছে সেটা সরকার যেন এটাকে গুরুত্ব সহকারে দেখে, এবং যেন ফিলিপিনের সিফেরার যেরকম তাদের সিফেরারকে যেরকম তাদের গভর্নমেন্ট যেরকম সারা বিশ্বের জন্য বিশ্বমানের করে ফেলছে, ঠিক সেরকম আমাদের দেশের যে কমিউনিটি আছে সেটাকেও যেন বাংলাদেশ সরকার সেটার জন্য কাজ করে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সবসময় আসলে ব্যস্ত থাকেন, তারপরেও চেষ্টা করবেন বাংলাদেশ প্রতিদিনের সাথে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং সমুদ্র নিয়ে নানা কথা শুনছিলাম, নানা ধরনের মিথ আমাদের মধ্যে ছিল। এই অনুষ্ঠানটা দেখার পর আমার মনে হয় যে এই ধরনের মিথ যাদের মধ্যে ছিল, বিশেষ করে ট্রায়াঙ্গেল বা গোস্ট শিপ, এগুলো নিয়ে হয়তো কিছুটা হলেও আপনাদের মিথ দূর হতে পারে। আর এই যে রহস্য রোমাঞ্চ নিয়ে, সমুদ্র জীবনের রহস্য রোমাঞ্চ নিয়ে যিনি এতক্ষণ কথা বলছিলেন, তিনি আমাদের সবারই পরিচিত। তিনি হচ্ছেন ক্যাপ্টেন সাজ্জাদ হোসেন চৌধুরী, FNI UK মাস্টার, মেরিনার সিঙ্গাপুর। আমরা চলে এসেছি একদম শেষ প্রান্তে। দর্শক, যাবার আগে একটি কথা সবসময় বলে যাই আমি, যে আমরা আসলে সবাই ভালো থাকার চেষ্টা করব, সবাই সুস্থ থাকার চেষ্টা করব, এবং সেই সঙ্গে চেষ্টা করব বাংলাদেশ প্রতিদিনের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।